প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ একশোনার বিশ্লেষণ, খেলা যেমন খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, অনুমোদন করেছে ফিফা। হামজাদের গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। থমাস ডুলির নতুন অ্যাসাইনমেন্ট আসিয়ান কাপ, বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে হেড কোচের সামনে। সেরা স্কোয়াড তৈরি করাই লক্ষ্য। শরীফুলের 6 উইকেটে ম্যাকাই টেস্টে লড়ছে বাংলাদেশ। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার লিড 101 রান। অজিদের অল্পতেই রান আউট। আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করেছে ফিফা। দক্ষিণ পূর্ব এশিয়ার টুর্নামেন্টে বাংলাদেশের খেলা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছিল নানা আলোচনা। অবশেষে সব শঙ্কা দূর হলো। ভারতের বদলি হিসেবে আসিয়ানে যুক্ত হয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ। মনে দুশ্চিন্তা, বাংলাদেশ আসিয়ান কাপে খেলতে যাচ্ছে কি যাচ্ছে না। অবশেষে সব শঙ্কা দূর হলো। বাফুফের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসিয়ানে বাংলাদেশ যাবে ভারতের জায়গায়, ঠিক ভারতেরই স্থলাভিষিক্ত হবে বাংলাদেশ। সেখানে এ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপ পর্বেই 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে হামজা চৌধুরীরা। এবং এই যে এক সপ্তাহ আগে গেল শুক্রবার বাংলাদেশ ফিফার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল এবং এরপরে বাংলাদেশ এই ম্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ফিফার কাছে আবেদন করেছিল এবং সবশেষ গেল শুক্রবার রাতে, অর্থাৎ প্রায় এক সপ্তাহ পর ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে ব্যাপারটি পুরোপুরিভাবেই নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ খুব দ্রুতই ক্যাম্প শুরু করে দেবে এবং এই ক্যাম্পের মধ্যে কিন্তু হামজা চৌধুরী সহ যেসব অরিজিন ফুটবলার যারা রয়েছে, বিশেষ করে বাইরের যে লিগগুলোতে যে ফুটবলার যারা খেলেন, তাদেরকেও কিন্তু এই ক্যাম্পে যত দ্রুতই নিয়ে আসা যায় সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে বাফুফে। এবং আরও একটি বিষয় কিন্তু বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হামজা চৌধুরী কিংবা সমিত সোমের মতো ফুটবলার এই মুহূর্তে বাংলাদেশের মূল শক্তি বলা যায় যে ফুটবলারগুলোকে, তারাও কিন্তু এই টুর্নামেন্টে অংশ নেবে। এবং এই টুর্নামেন্টের পরেই কিন্তু বাংলাদেশের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে সাফ। সেই সাফে যে ফুটবলাররা খেলবেন তাদেরকে কিন্তু এই টুর্নামেন্টে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরেই যে বাংলাদেশের ফ্যানদের যে দুশ্চিন্তা, অবশেষে সেই দুশ্চিন্তা দূর হলো। বাংলাদেশ আসিয়ানে খেলতে যাচ্ছে ভারতের জায়গায়। সেপ্টেম্বরের শেষ দিকে ফিফা উইন্ডোর সময় এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। থমাস ডুলির নতুন অ্যাসাইনমেন্ট ফিফা আসিয়ান কাপ, বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ দলের হেড কোচের সামনে। এক ঝাঁক অরিজিন ফুটবলারকে কিভাবে ব্যবহার করবেন তিনি, কিভাবে সেরা স্কোয়াড তৈরি করবেন ডুলি। রহমান পেয়ারের এক্সপ্লেনার। হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফদের মতো অরিজিন ফুটবলার, সাথে বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের একটা নতুন প্রজন্ম। কাগজে কলমে এই দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, ভালো খেলোয়াড় পাওয়া আর ভালো দল বানানো কি একই কথা? এই জায়গাতেই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলির সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ডুলি যখন দায়িত্ব নেন তখন তিনি শুধু ম্যাচ জেতার কথা বলেননি, তার লক্ষ্য ছিল বাংলাদেশের খেলার ধরনই বদলে দেয়া। বল দখলে রাখা, পজিশনাল ফুটবল খেলা, দ্রুত পাসিং এবং প্রতিপক্ষকে বলের পেছনে দৌড় করানো। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় সেই পরিকল্পনার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেই ম্যাচেই দেখা গেছে প্রথম টাচ, পাসিং এবং বল ধরে রাখার জায়গায় বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি। এখন সেই দলের সঙ্গে যদি আরও মানসম্পন্ন অরিজিন ফুটবলার যোগ হন, তাহলে ডুলির সামনে সুযোগ যেমন বিশাল, চ্যালেঞ্জও তেমন বিশাল। প্রথম চ্যালেঞ্জ, তারকাদের এক দলে পরিণত করা। ফুটবলে একটা কথা খুব সত্য,
11 জন ভালো খেলোয়াড় মানেই ভালো দল নয়। ধরা যাক একজন ইংলিশ ফুটবলে অভ্যস্ত মিডফিল্ডার আছে, একজন ইউরোপিয়ান ফুটবলের পরিবেশ থেকে এসেছেন, আরেকজন বাংলাদেশি লিগে খেলছেন। 3 জনের ফুটবল সংস্কৃতি, গতি, সিদ্ধান্ত নেয়ার ধরন এবং প্রশিক্ষণের অভ্যাস এক নয়। ডুলির কাজ হবে এই ভিন্ন অভিজ্ঞতাগুলোকে একটা ফুটবল দর্শনে নিয়ে আসা। অরিজিন ফুটবলাররা যেন আলাদা আলাদা দ্বীপ না হয়ে একটি দলের অংশ হয়ে ওঠেন, এটাই প্রথম পরীক্ষা। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় প্রতিভার অভাব নয়, বোঝাপড়ার অভাব। কে কখন প্রেস করবে, কে পেছনে থাকবে, কে জায়গা তৈরি করবে, কে প্রথম পোস্টে যাবে, কে বল হারানোর পর 3 সেকেন্ডের মধ্যে চাপ তৈরি করবে, এই প্রশ্নগুলোর উত্তর মাঠে স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত বড় নামের খেলোয়াড়ও বড় দল বানাতে পারবেন না। দ্বিতীয় চ্যালেঞ্জ বিদেশি অভিজ্ঞতা আর স্থানীয় বাস্তবতার মেলবন্ধন। ডুলির সামনে আরেকটা কঠিন বাস্তবতা আছে। তিনি এমন একটা দলকে কোচিং করাচ্ছেন যেখানে খেলোয়াড়দের প্রস্তুতির পরিবেশ একরকম নয়। অরিজিন ফুটবলারদের কেউ বিদেশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন, আবার বাংলাদেশের অনেক খেলোয়াড় ঘরোয়া মৌসুমের সূচি, ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির ওপর নির্ভরশীল। ডুলি নিজেই বলেছেন, দীর্ঘ সময় খেলোয়াড়রা ম্যাচের বাইরে থাকায় প্রস্তুতি কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুলিকে শুধু কোচ হলেই হবে না, তাকে হতে হবে ম্যানেজার, পরিকল্পনাকারী এবং সমস্যার সমাধানকারী। তৃতীয় চ্যালেঞ্জ সেরা একাদশ নয়, সেরা সিস্টেম। বাংলাদেশে আমরা প্রায় প্রশ্ন করি, কে খেলবে? হামজা খেলবেন, ফারহান খেলবেন, সমিত খেলবেন, কিন্তু ডুলির প্রশ্ন হওয়া উচিত আমরা কিভাবে খেলবো? 4-3-3 নাকি 4-2-3-1, নাকি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলাবে? একজন আক্রমণাত্মক উইঙ্গারকে কি ফুলব্যাকের সঙ্গে সমন্বয় করানো হবে? মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে নাকি 2 জন? আক্রমণে বাংলাদেশ কি দ্রুত ট্রানজিশনে যাবে নাকি ধৈর্য ধরে বল ঘুরিয়ে সুযোগ তৈরি করবে? এই উত্তরগুলোই ঠিক করবে অরিজিন ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের শক্তি হবে নাকি শুধু আলোচনার বিষয় হয়ে থাকবে। ডুলি নিজেই বলেছেন, তার পরিকল্পনার ভিত্তি হলো বলের পেছনে দৌড়ানো নয়, বরং বল দিয়ে খেলা। চতুর্থ চ্যালেঞ্জ ড্রেসিং রুমের ভারসাম্য। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন অরিজিন ফুটবলার বিদেশি ক্লাবের পরিবেশ থেকে এসে জাতীয় দলে জায়গা পেলেন, অন্যদিকে একজন স্থানীয় খেলোয়াড় বছরের পর বছর বাংলাদেশের ফুটবল খেলে সেই জায়গার জন্য অপেক্ষা করছেন। তখন ডুলিকে নিশ্চিত করতে হবে জার্সি কারো বংশ পরিচয়, ক্লাব বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া যাবে। একই নিয়ম সবার জন্য, এটাই ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি করবে। পঞ্চম চ্যালেঞ্জ, বাংলাদেশকে শুধু ম্যাচ জেতানো নয়, মানসিকতা বদলানো। ডুলি দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আরও উন্নত করে 160-এর ভেতরে নেয়ার লক্ষ্য জানিয়েছিলেন। এর আগে দরকার মানসিকতার পরিবর্তন। বাংলাদেশ যেন শক্তিশালীর দলের সামনে শুধু বাঁচার জন্য না খেলে, বাংলাদেশ যেন বল পেলে ভয় না পায়, বাংলাদেশ যেন গোল খাওয়ার পর ভেঙে না পড়ে, বাংলাদেশ যেন শেষ 15 মিনিটেও বিশ্বাস করে ম্যাচ এখনো আমাদের হাতে। এই মানসিক পরিবর্তনই ডুলির সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে। ডুলিকে এমন একটা দল বানাতে হবে যারা শুধু ব্যক্তিগত প্রতিভায় নয়, একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করবে। কারণ অরিজিন ফুটবলাররা বাংলাদেশকে শক্তিশালী করতে পারেন, কিন্তু তারাও একা বাংলাদেশকে বদলে দিতে পারবেন না। রহমান পেয়ার, স্টার প্লে। এবার মেকাই টেস্টের খবর। এই টেস্টে ব্যাক ফুটে থাকলেও এখনও হাল ছাড়ছে না টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতেই বাকি উইকেট তুলে নিয়ে ছুড়ে দিতে চান অজিদের চ্যালেঞ্জিং লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা বাউন্স ব্যাক করবে বলে বিশ্বাস টাইগার পেসার শরীফুলের। 64 রানের প্রথম ইনিংস থামার পর 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অজিরা। কুইন্সল্যান্ড থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। কুইন্সল্যান্ডের ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেকটা বনিদি ক্রিকেট হলো অদ্ভুতভাবে। প্রথম দিনই পড়েছে 18টা উইকেট, টাইগারদের 10টা, অস্ট্রেলিয়ার 8টা, এবং পেসাররা আলাদা করে বললে বাঁহাতি পেসাররাই যেন খেল দেখিয়েছেন। মিচেল স্টার যেখানে শেষ করেছেন 6টা উইকেট, সেখান থেকে যেন শুরু করেছেন টাইগার পেসার শরীফুল। দীর্ঘ একটা সময় ইনজুরিতে ছিলেন, ডারউইন টেস্ট মিস করেছেন, সেই শরীফুল কামব্যাক করে নিলেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো টাইগার পেসার হিসেবে যেটা সবচাইতে সেরা বোলিং ফিগার এখন পর্যন্ত। সুযোগ আছে তার 7টা কিংবা 8টা উইকেট নেয়ারও।
শরীফুল এত পারফরমেন্সের পরও মাটিতে পা রাখছেন। তিনি বলছেন দলের জয় কিংবা দলের ইতিবাচক পারফর্ম তার কাছে সবার আগে। প্রথম বাজিকার তো সবারই ভালো ফিলিংস থাকে এবং লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি, কারণ লাস্টে তো ওইটা হেরে গেছে। সো আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে, ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো আমরা ব্যাটসম্যানরা যেভাবে কভার করে দেয়। ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা ওনারা স্ট্রাকটা অনেক লিজেন্ড, সো ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পায়। বাতাসের কারণে কি বাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। প্রথম দিন শেষে 101 রানের লিড নিয়ে স্পষ্টতভাবেই ম্যাচে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ দিনের শুরুটা যেভাবে করেছিল, বিশেষ করে প্রথম 2 সেশনে, সেখান থেকে কি খুব একটা পিছিয়ে আছে? শরীফুল বলছেন গেম অন, বাংলাদেশ এখনও গেমে আছে। আগামীকাল সকালে দ্রুত অস্ট্রেলিয়ার বাকি 2টো গলার কাঁটা তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে চান যতটা সম্ভব। এমনকি জয়ে এখনও চোখ টাইগারদেরই। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে, ঠিক আছে। সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করব। এখনও কিন্তু খেলা শেষ হয় নাই, সো আমাদেরও টাইম আসবে। অবশ্যই আমরা এখনও গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশের এই দলটার একটা ইতিবাচক বিষয় হলো হারার আগে হেরে যাওয়া নয়। তাই তো ম্যাকাই এখনও পিছিয়ে থেকেও কামব্যাক করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। শরীফুল বলছেন সবচাইতে গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা। ভাবো প্রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। আবারও পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইলেন স্টিভেন স্মিথ। তাসকিনের বলে এলবিডব্লিউর আবেদনে বাংলাদেশ রিভিউ নেবে কিনা সেই আলোচনায় নিজে থেকে জড়িয়ে পড়েন স্মিথ। তৈরি হয় হাস্যরস। এগিয়ে এসে অজি ব্যাটারকে সতর্ক করে দেন আম্পায়ার। ডারউইন টেস্টেও একই কাণ্ড ঘটিয়েছিলেন স্মিথ। আবারও টাইগারদের সাথে কথার লড়াইয়ে জড়ালেন স্টিভেন স্মিথ, অনেকটা পা পাড়া দিয়ে ঝগড়ার মতো করেই। কিন্তু এবার খুব একটা সুবিধা করতে পারলেন না, হলেন হাস্যরসের পাত্র, খেলেন আম্পায়ারের ঝাড়ে। ঘটনা তাসকিন আহমেদের 9ম ওভারে স্মিথের প্যাডে লাগা বলে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিবে কিনা সেই আলোচনা করছিলেন তাসকিন, শান্ত, লিটনরা। সেখানেই বিনা দাওয়াতে অতিথির মতো ঢুকে পড়েন স্মিথ। স্লিপে থাকা শান্তর দিকে তাকিয়ে স্মিথকে বলতে শোনা যায়, আই এম হাফওয়ে ডাউন দি উইকেট টু হিম, ইটস গোয়িং মাইলস ওভার। অর্থাৎ আমি তো তার দিকে উইকেটের প্রায় অর্ধেকটা এগিয়ে এসেছি, বলটা অনেক উপর দিয়ে চলে যাবে। স্মিথের আত্মবিশ্বাসী কথায় যেন আরো মজা পেয়ে যায় বাংলাদেশের ফিল্ডাররা। এরপর স্মিথ আবার বলেন, গো ফর ইট, নিয়ে নাও রিভিউ, চেষ্টা করে দেখো। বাংলাদেশ রিভিউ নিলে সেটি নষ্ট হবে, এমনটাই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বোঝাতে চাইছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ রিভিউ নেয়নি, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বাংলাদেশের রিভিউ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তে ব্যাটার হিসেবে স্মিথের এমন হস্তক্ষেপ নজরে আসে আম্পায়ারদের। এরপর আম্পায়ার স্মিথের কাছে গিয়ে তাকে সতর্ক করেন প্রতিপক্ষের ডিআরএস সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা না করতে। আর এই ঘটনা মনে করিয়ে দেয় ডারউইন টেস্টের ঘটনাও। সেখানেও রিভিউ নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা লড়াইয়ে জড়িয়েছিলেন স্মিথ। এমনকি এক পর্যায়ে বাংলাদেশকে রিভিউ নিতে উস্কানি দিয়েছিলেন। সেবার আম্পায়াররা কিছু না বললে এবার সতর্ক করে দিয়েছেন, তাতে স্মিথকে কিছুটা অপ্রস্তুত হতেও দেখা যায়। ম্যাকাই টেস্টের মাত্র প্রথম দিন টাইগার ব্যাটারদের বিপর্যয়ের পর শরীফুলের তাণ্ডব বোলিংয়ে ঘুরে দাঁড়ানো, সেই সাথে কথার লড়াই। সেই লড়াই কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার প্লে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর 2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়া কাবো ভার্দের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। সাফের পর আবার ম্যান ইন ব্লুদের পরিকল্পনায় আছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ। নিশ্চিতভাবেই এশিয়ার গণ্ডি পেরিয়ে নিজেদের আন্তর্জাতিক সূচিটা ধীরে ধীরে চ্যালেঞ্জিং করে তুলছে ভারত ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলতে ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। সাফের আগে এটা নিয়ে তাদের দেশে সমালোচনার বন্যা বইছে। তবে এর মাঝে গণমাধ্যমের খবর 2027 সালের মার্চ উইন্ডো পর্যন্ত বড় টার্গেট আছে সাউথ এশিয়ান এই দলের।
প্রথম ধাক্কাটা আসছে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে 3 অক্টোবর মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটিকে ঘিরে এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে দুই পক্ষ। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দলও কলকাতা স্টেডিয়াম পরিদর্শন করেছে। এর আগে একই আন্তর্জাতিক উইন্ডোতে কাবো ভার্দের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ভারত। অর্থাৎ বিশ্বকাপে আলোড়ন তোলা কাবো ভার্দে আর 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, দুই ভিন্ন ধরনের ফুটবল শক্তির বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাবে ভারত। এরপর নভেম্বরের উইন্ডোতে আরও বড় পরীক্ষা দিতে চায় তারা। নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলা অল হোয়াইটসদের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর ভারতের নজর 2027 সালের মার্চে। ভারতের পরিকল্পনায় ইংল্যান্ডের বিপক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ম্যাচটি হতে পারে ভারতের জন্য আরও বড় পরীক্ষা। তবু পরিকল্পনাটা পরিষ্কার, শুধু এশিয়ার প্রতিপক্ষ নয়, বিশ্ব ফুটবলের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলে নিজেদের মান যাচাই করতে চায় ভারত। এতে সবথেকে বড় সুবিধা উচ্চমানের প্রতিপক্ষ। অক্টোবরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য বিশাল অভিজ্ঞতা। এরপর কাবো ভার্দে ম্যাচটি চূড়ান্ত হলে সেটিও হবে বিশ্বকাপে চমক দেখানো একটি দলের বিপক্ষে নিজেদের পরখ করার জায়গা। অর্থাৎ ভারত শুধু সাউথ এশিয়ার দলগুলোর বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করছে না, বিশ্বমানের গতি, শারীরিক শক্তি, প্রেসিং এবং ম্যাচের তীব্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে। কিন্তু সাফের সঙ্গে এই প্রস্তুতির একটা বৈপরীত্য আছে। এখানেই ভারতের পরিকল্পনার সবথেকে বড় প্রশ্ন। ব্রাজিল বা কাবো ভার্দের বিপক্ষে ভারত যে ধরনের ফুটবল খেলবে, সাফে তাদের প্রয়োজন হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাচ ম্যানেজমেন্ট। সাফে ভারতেই বেশিরভাগ ম্যাচে শক্তিশালী দল হিসেবে বল দখল করবে, আক্রমণ করবে এবং প্রতিপক্ষের নিচু ব্লক ভাঙার চেষ্টা করবে। তাই এসব ম্যাচ থেকে আন্তর্জাতিক অভিজ্ঞতা পাওয়া যাবে, কিন্তু সাফের কৌশল সরাসরি তৈরি হবে না। তবে সবথেকে বড় লাভ খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি। ভারতের জন্য সম্ভবত এটি সবথেকে গুরুত্বপূর্ণ। ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেললে খেলোয়াড়রা বুঝতে পারবেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সময়, জায়গা এবং বলের ওপর চাপ কতটা বেশি। আবার কাবো ভার্দের সাথে খেললে তারা বুঝবে শারীরিকভাবে শক্তিশালী, দ্রুত ট্রানজিশন নির্ভর আফ্রিকান দলের বিপক্ষে কিভাবে খেলতে হয়। তবে ঝুঁকিও আছে। অক্টোবরে যদি ব্রাজিলের পর মাত্র 3 দিনের ব্যবধানে কাবো ভার্দে ম্যাচ হয়, তাহলে রিকভারি ও ইনজুরি ম্যানেজমেন্ট বড় বিষয় হয়ে উঠবে। বাংলাদেশের সাথে তুলনা করলে ভারতের প্রস্তুতি আরও পরিষ্কার। এখানেই ভারতের প্রস্তুতির পার্থক্যটা সবথেকে বেশি চোখে পড়ছে। ভারত নাম কাটায় আসিয়ানের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরপর সাফের আগে আরও 2 সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা আছে হামজাদের নিয়ে। অর্থাৎ বাংলাদেশ তুলনামূলকভাবে সাফ কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে। ভারত বরং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মান উন্নয়ন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে। সারা মাহবুব, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে স্টার প্লে থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। স্টে টিউন।